স্টোরি ব্লসমস, এখানে গল্প জড়িয়ে ফেলে মায়ায়। দেশের বাইরে যাচ্ছি, ক্ষতিপূরণের হিসাব বুঝিয়ে দিতে যেতে হচ্ছে। খুঁজিস না আমায় পাবি না, তোকেও চিরতরে মুক্তি দিলাম নিজের মতো করে। কিয়ারাকে নিয়ে বাঁচ। শীতলকে আমি না পেলেও তোকে তো তোর ভালোবাসার মানুষ কিয়ারাকে পাইয়ে দিয়েছি। খুব ভালো রাখিস তাকে। ভাতের অভাব দিলেও ভালোবাসার অভাব কখনো দিস না তাকে। আর তোদের ভাতের অভাব যেন না হয়, তাই চেক সাইন করে দিলাম। যখন যা প্রয়োজন ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে টাকা উঠিয়ে নিস। ভালো থাকিস তোরা। চিরবিদায়, পৃথিবীর পাপ, ইয়াসির খান। বুড়াক চিঠিটা পড়ে তাকালো অবহেলায় পড়ে থাকা চেকের দিকে। হাতে তুলে সাইন করা চেকটি উল্টে পাল্টে দেখলো। চেকের প্রতিটা পাতায় শো করছে ইয়াসিরের সাইন। সেটা দেখে সে চেকবুকটা টুকরো টুকরো করে ফু দিয়ে উড়িয়ে গট গট শব্দে বেরিয়ে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে ডন নামের কাউকে ডাকতে থাকলো উচ্চস্বরে। তার ডাক শুনে গণা দশেক ছেলেপুলে হাজির হতেই সে চিৎকার করে বলল, স্যার বেরিয়েছে কখন? কেউ আমাকে ইনফর্ম করিসনি কেন? তার চিৎকার শুনে ছেলেদের মধ্যে একজন মিনমিন করে জবাব দিল, ভাই আপনি বাবির লগে ছিলেন দেইখা স্যার ডাকতে দেয় নাই। আর স্যার কইছে কাছে আশেপাশে কোথাও যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসবে। ছেলেটার কথা শুনে বুড়াক দাঁতে দাঁত চেপে কল দিতে থাকলো ইয়াসিরের গাড়ির ড্রাইভারকে। বুঝতে বাকি রইল না ইয়াসির সঙ্গে লোক নিবে বলে এসব বলে বেরিয়েছে। এদিকে একের পর এক কল দিলেও ড্রাইভার কল রিসিভ করছে না। করবে কিভাবে? ড্রাইভার নিষিদ্ধ পল্লীর এক মেয়েকে জড়িয়ে ধরে আরামে ঘুমাচ্ছে, স্বপ্ন দেখে হাসছে মিটিমিটি। বাম কানের কাছে ভো ভো শব্দ শুনে মেয়েটির ঘুম ভেঙে যায়। বহু কষ্টে চোখ খুলে একবার ফোনের দিকে তো আরেকবার তাকায় পাশে ঘুমানো চ্যাংড়ার দিকে। গতকাল রাতে খুব বেশি বেয়াদবি করেছে এই চ্যাংড়া। আর মুখে কি গন্ধ! জীবনে এত কাস্টমারের সঙ্গে থেকে এর মতো খচ্চর কাস্টমার দেখেনি। বেশি কিছু বললে টাকা দিবে না, আবার না বললেও সে শান্তি পাবে না। তাই মেয়েটি ফোন হাতে নিয়ে দেখে ফোনে কোনো লক নেই, তাই সে ফোন জেনারেল করে রাখলো একদম তার কানের কাছে। এরপর মুখ টিপে হাসতে হাসতে চলে গেল ওয়াশরুমে। ওয়াশরুমের দরজা বন্ধ হতে পুনরায় ফোনটা বেজে উঠল নিজস্ব স্বরে। ঘুমের ঘোরে কানের কাছে ফোনের রিংটন শুনে হুড়মুড়িয়ে উঠে বসলো ড্রাইভার। চোখ বড় বড় করে তাকালো ফোনের দিকে। এরপর দিশা না পেয়ে কলটা রিসিভ করে বড় করে বলতে লাগলো, কে? আমি নাই, কিছু নাই, আমি কিছু করি নাই। গ্যাস স্যার কোথায়? বুড়াকের কণ্ঠস্বর শুনে গিয়াস নামের লোকটি কান থেকে ফোন সরিয়ে নাম্বার দেখল। বুকের ভেতর এখনো ধরফর করছে। মাফিয়া ড্রাইভার হয়ে পড়েছে মহা মুশকিলে। সব সময় যান হাতে নিয়ে ঘোরা লাগে। যদিও সে জানতো না এই ইয়াসির খান পাখি মারার মতো মানুষ মারে। এর মনে জানে রহম কম। খোনাক্ষরেও যদি টের পেত তাহলে কখনো এই চাকরির অফার লুফে নিত না। অনেক বেশি স্যালারি দেখে আর কিছু ভাবেনি। কিন্তু কদিন যেতেই নিজ চোখে কত শত মানুষকে মারতে দেখেছে। এখন চাকরি ছাড়ার কথা বললে তাকে মরতে হবে। কেননা চাকরির প্রথম দিন ইয়াসির তাকে বলেছিল, আমার গাড়ির ড্রাইভার হলে চোখে কম দেখবা, কানে কম শুনবা। যান বন্ধক রেখে কাজে লেগে পড়ো। যান বন্ধক নিলাম, যাতে 2 নাম্বারি করার আগে কলিজা কাঁপে। বুড়াকের ধমকে তার ভাবনার ছেদ ঘটল। সে গলা খাকারি দিয়ে কিছু বলার আগেই বুড়াক বলল, এই সুরের বাচ্চা, কথা কানে যাচ্ছে না? কখন থেকে জিজ্ঞাসা করছিস স্যারকে কোথায় ড্রপ করেছিস? মুখে বাল ঢুকিয়ে রেখেছিস, জবাব দিচ্ছিস না কেন? আমি তো স্যারকে ড্রপ করিনি। স্যার কিংবা আপনিও আমাকে বের হওয়ার কথা বলেননি তাই। বুড়াক আর কিছু শোনার অপেক্ষা করলো না। ফোন পকেটে ঢুকিয়ে হন হন করে ছেলেপুলেদের নিয়ে বেরিয়ে গেল। এর পরপরই 3টে গাড়ি বের হলো বাড়ির মেইন ফটক দিয়ে। আগে জানতে হবে ইয়াসির সত্যি সত্যি দেশ ছেড়েছে কিনা। কিয়ারা তখন জানালার ধারে বসে মনমরা হয়ে তাকিয়ে দেখছিল ওদের চলে যাওয়া। খুব ইচ্ছে করছিল চিৎকার করে ডেকে বলতে ওকেও সঙ্গে নিতে, কিন্তু ওদের বললেও সঙ্গে নেবে না এ কথাও জানে সে। বরং মুখ ফুটে বললে আজকে আর খাবার জুটবে না। ওদের যেতে দেখে ও হাত বাড়িয়ে জানালার কাজ ছুঁয়ে দেখলো। এই রুমের জানালা খোলা যায় না।
জানটা বড্ড আনচান করে, মনে হয় কত বছর বাইরের আলো বাতাস গায়ে মাখে না, প্রাণ ভরে শ্বাস নেয়নি, কোনো মতে বেঁচে আছে। কারণ 1.5 মাস ধরে এখানে বন্দি অবস্থায় পড়ে আছে সে। এবং বলা বাহুল্য, এক প্রকার বাধ্য হয়ে ইচ্ছার বিরুদ্ধেই বুরাক নামের লোকটিকে বিয়েও করতে হয়েছে। না চাইলেও সব স্বপ্ন জলাঞ্জলি দিয়ে তার নামে কবুল পড়তে হয়েছে। বাবা মায়ের সঙ্গে যোগাযোগ নেই, ছোট বোনটাকে কতদিন দেখে না, ছুঁয়ে আদর করতে পারে না। মজার ব্যাপার হলো বাবা মা তার কোনো খোঁজ খবর করেনি, কারণ বাবা মাও পাড়া প্রতিবেশী জানে সে খ্রিস্টান ছেলের হাত ধরে পালিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। মূলত কথাই রটানো হয়েছে তাদের পাড়ায়। রাগে দুঃখে বাবা মা মৃত ঘোষণা করেছে তাকে, জানিয়ে দিয়েছে এমন মেয়ের মুখ দেখতে চান না তারা। অথচ মূল ঘটনা অন্য কিছু। চাঁদ রাতের দিন, অর্থাৎ ঈদের আগের দিন রাতে স্বর্ণের কাছে মেহেদি পরার জন্য সে শীতলদের বাসায় যাওয়ার জন্য বের হয়েছিল, কিন্তু মাঝপথে তাকে তুলে আনা হয়। কেন আনা হয় তখনও কিছু জানতো না সে। পরে ঈদের 2 দিন পরে বুরাক নামে লোকটি জোরপূর্বক বিয়ে করে তাকে। বৈধ স্বামীর অধিকার আদায়ের দাবিতে প্রতি রাতে তাকে ছুলে শরীর ঘিন ঘিন করে তার। কতদিন পা ধরে মাফ চাইলেও ছাড় দেয় না তাকে। এভাবে টানা কয়েক রাত্রি যাপন করার পর এখন আর বাধা দেয় না, তবে খুব করে টের পায় তার জীবন থেকে সুখ পাখি বিদায় নিয়েছে। ভেতর ভেতর সে নিজেও মারা গেছে। হয়তো আর কখনো শীতলের ফুফাতো ভাই রুবায়েত এলে ঘন ঘন যেতে পারবে না। লাজুক হেসে উকিঝুঁকি মেরে তাকে দেখা হবে না। কিছু বলতে গেলে কথা তুতলে যাবে না, কখনো বলা হবে না ওই মানুষটাকে ভীষণ ভালো লাগে তার। এত ভালো লাগে দিনরাত ভুলে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তাকে দেখে আরো অনেক বছর বাঁচতে ইচ্ছে করত। মেরিনার পোশাকে শীতলের ফোনে সেদিন প্রথমবার ছবি দেখেছিল। সেদিনই প্রেমের পথে বিশ্রীভাবে পিছলে পড়েছিল। ফেক আইডি দিয়ে কতদিন কথা বলারও চেষ্টা করেছে। সারা দিন রাত আইডিতে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর ছবি ফানিগুলো পোস্ট দেখত। মানুষটা আকাশ ভালোবাসে বোধহয়, খালি আকাশের ছবি পোস্ট করে। এবং তার বিশেষ গুণ, সে ভীষণ ফানি, হাসাতে জানে। মানুষ হাসানোর গুণ সবার মধ্যে থাকে না, যার থাকে সে নিজে কেঁদে অন্যকে হাসানোর ক্ষমতা রাখে। তারই গুণটি তাকে আরও বেশি প্রভাবিত করেছিল। তবে শীতলের সঙ্গে ওর ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার ভয়ে মনের কথা সাহস করে জানানো হয়নি। ইচ্ছে ছিল এবারের ঈদেই যেভাবে হোক মনের কথা জানাবে। তাছাড়া মানুষটা ছুটি কাটিয়ে গেলে সহজে আসতে চায় না, চাতক পাখির মতো দিন গুনতে হয়, খুব করে ছটফট করতে করতে দিন কাটাতে হয়। এসব ঠিকই ছিল, কিন্তু এর মধ্যে কি থেকে কি হয়ে গেল। তারপর থেকে বন্দি জীবন। কোন পাপে এমন শাস্তি পাচ্ছে এখনও জানে না সে। তবে বুরাক নামের লোকটি প্রথম দিন যখন তাকে ছুঁয়েছে সেদিনই সে মরে গেছে। শ্বাস নিলেই কি বেঁচে থাকা হয়? হয় না। জীবন্ত লাশরা নিঃশ্বাস নেয়, তবে ভেতরে ভেতরে মৃত লাশের মতো শেষ হয়ে যায়। সেই নিয়মে সেও মারা গেছে। মারা গেছে তার মন, মারা গেছে খুব যত্নে মনো কুঠিরে পালন করা প্রেম পায়রা। মারা গেছে তার স্বপ্ন, শখ, ভালোবাসা। আর আশা নেই মানুষটাকে পাওয়ার, আর আশা নেই তার সামনে দাঁড়ানোর মতো মুখ। কীভাবেই বা থাকবে সে এখন অন্যের বউ, সতীত্বহারা এক মেয়ে। তার মতো মেয়ের কি সাজে ওইরকম সুন্দর মানুষটার সামনে দাঁড়ানো? শীতল সদ্য শাওয়ার নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতে শুদ্ধ ফ্রেশ হয়ে বের হলো। মাথা মুছতে মুছতে তাকালো এলোমেলো ভাবে শাড়ি পরা শীতলের দিকে। দেখেই বোঝা যাচ্ছে কোনো মতে গায়ে জড়িয়েছে শুধু। তবে শাড়িটা কুচি করে নয়, আট পরের স্টাইলে পরা। ফর্সা শরীরে চেরি কালার শাড়িটা যেন ফুটে উঠেছে, দেখা যাচ্ছে কোমরের কিছু অংশ। শীতল নিশ্চুপ হয়ে ধীরে ধীরে মুছছে ভেজা চুল, গলা, কাঁধ, গাল, ঠোঁটে ভালোবাসার চিহ্ন। গত রাত থেকে একরাশ লজ্জায় কুঁকড়ে আছে সে। না কথা বলছে, আর না পেরেছে শুদ্ধের দিকে চোখ তুলে একটু তাকাতে। আর শুদ্ধ এই মানুষটাকে ভাবতো রসকসীন মানব, রোমান্টিকতার বোঝে না। তবে এটা তার সম্পূর্ণ ভুল ধারণা। গত রাতে টের পেয়েছে তা। বলতে নয়, বরং মান্য বাধ্য বিশুদ্ধ পুরুষ, চরম লেভেলের অসভ্য।
এদিকে শুদ্ধ আনমনা শীতলের মনোভাব বুঝে ঠোঁট কামড়ে শুধু হাসলো। হাতের তোয়ালে মেলে দিয়ে গলা খাকারি দিয়ে থমথমে সুরে বলল। বললি না তো? শীতল না তাকিয়ে ছোট্ট জিজ্ঞাসা করলো। কি? আমার বউ থাকবে তো এবার, না মানে অ্যান্টিনা সচল কিনা? শীতল চোখ মুখ কুঁচকে তাকায়, নতজানু হয়ে অন্যদিকে তাকালো। কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে, গাল দুটো লাজে রাঙা হয়ে উঠেছে। এসব নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বারবার লজ্জায় ফেলছে তাকে। মানে হয় এসবের? সে খুব করে টের পাচ্ছে, এখনো মিটিমিটি হাসছে তার অবস্থা দেখে। এদিকে সত্যি সত্যি শুদ্ধ মিটিমিটি হাসতে হাসতে শার্ট পরল, তারপর চাবি নিয়ে ড্রয়ার খুলল, খুটখাট শব্দে কিছু কাজ করে দাঁড়ালো একদম শীতলের পেছনে শরীর ঘেঁষে। শীতল তখনও সেভাবে দাঁড়িয়ে। শুদ্ধকে দেখে শীতল একদম স্থির। সরতে গেলে শুদ্ধ শীতলের ভেজা চুল পিঠ থেকে সরিয়ে খোঁচা খোঁচা দাড়িওয়ালা থুতনি রাখলো শীতলের মসৃণ কাঁধে। মুগ্ধ চাহনিতে তাকালো আয়নার দিকে, শীতলের চোখে চোখ রেখে। শীতলের লজ্জা মাখা মুখের দিকে কিছুক্ষণ অপলক তাকিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তারপর শীতলের গলায় মোটা চওড়া লেটেস্ট মডেলের স্বর্ণের নেকলেস পরিয়ে দিতে দিতে বলল। চাঁদের গায়ে দাগ মোছার ক্ষমতা আমার নেই, তবে আমার ব্যক্তিগত চাঁদের গায়ের দাগ আমি স্বর্ণ দিয়ে ঢেকে দিলাম। এ কথা বলে শীতলকে পেছন থেকে জড়িয়ে ধরল। ধীরে ধীরে পেটের উপর থেকে শাড়ি সরিয়ে স্বর্ণের কোমর বন্ধনী পরাতে পরাতে ফিসফিস করে বলল। সামান্য একটু দুর্বলতা। শীতল ঘাড় ঘুরিয়ে তাকালো শুদ্ধের দিকে। একটা নেকলেসেই গলা ঢেকে গেছে শুদ্ধের দেওয়া আদরের চিহ্ন। এতটাও আশা করেনি সে। এত সুন্দর একটা মুহূর্ত কেন জানি ভীষণ কান্না পেল ওর। ছলো ছলো চোখে তাকালে গড় করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে গেল। তা দেখে শুদ্ধ হেসে অশ্রু মুছে গয়নার বক্সের দিকে ইশারায় স্বর্ণের কানের দুল, কপালের টিকলি, হাতের চূড়, রিং সব দেখালো। শীতল এবার তাকিয়ে পুনরায় তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধ হাত বাড়িয়ে কপালের টিকলি হাতে নিয়ে শীতলের ভেজা চুলের মাঝ সিঁথিতে পরিয়ে দিয়ে বলল। শুনেছি বিশেষ রাতে নাকি ঘরের শত্রুকে বিশেষ কিছু উপহার দিতে হয়। আমি তো উপহার দেওয়ার আগেই শত্রুর গায়ে দাগ লেপটে দিয়েছি, তাই সকালবেলা আপনার জন্য এই সামান্য উপহার, চৌধুরী কন্যা। এটা সামান্য? তা নয় কি? শীতল মুচকি হাসলো, তারপর বলল। আমারও আপনাকে কিছু দেয়া উচিত, তবে কি দেব বুঝতে পারছি না। সত্যি দিবি? হুম। দিলে টাকায় কেনার জিনিস দিস না, বরং মহামূল্যবান কিছু দে। কি সেটা? কি চান আপনি? কোথায় পাবো সেটা? কিভাবে দেব বলুন? শুধু কথা দে আমি বেঁচে থাকাকালীন অন্য কারো স্পর্শ তোর শরীরে লাগতে দিবি না। প্রয়োজনে খুন করে হলেও নিজেকে বাঁচাবি, বাকিটা আমি সামলে নেব। কথা দিলাম, তাই হবে। এ কথা শুনে শুদ্ধ একবার দেওয়াল ঘড়িতে সময় দেখে শীতলের দিকে তাকিয়ে বলল। নিচে যাবি? এক্ষুনি ডাকতে আসবে কেউ না কেউ। না, যাই প্লিজ। আমি খাবার নিয়ে আসছি, তুই এই রুমেই থাক। এ কথা বলে শুদ্ধ দরজার দিকে এগিয়ে কি যেন ভেবে দাঁড়িয়ে গেল, তারপর ঘাড় ঘুরিয়ে বলল। একটা কথা বলতে ভুলে গেছি। জরুরি কথা ভেবে শীতল শুনতে মনোযোগী হলো। কৌতূহলী স্বরে জিজ্ঞাসা করল। কি কথা? শুদ্ধ এবার ঠোঁটে ফিচেল হাসি এঁটে বলল। গত রাতে ল্যাবের লাইট অন ছিল। শীতল এবার আরেক দফা লজ্জা পেল, গুটিয়ে গেল না, বরং হাতের কাছে থাকা কুশন ছুঁড়ে মারতে শুদ্ধ সেটা ক্যাচ ধরে বেডে ছুঁড়ে মারল। তারপর এখানেই থাকার কথা বলে হাসতে হাসতে বেরিয়ে গেল। তাকে যেতে দেখে শীতল মিটিমিটি হেসে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল। দেখলে তো এবার আমার বিশুদ্ধ পুরুষ ভালোবাসতেও জানে। ঘড়িতে তখন সকাল 8টা। এ সময় চৌধুরী বাড়ির সকল সদস্য একে নাস্তার টেবিলে হাজির হয়। রোজকার মতো আজও হাজির হয়েছে, যে যার মতো চেয়ার দখল করে বসেছে। সিতারা, সিমিন, সিরাত ব্যস্ত হাতে সবাইকে নাস্তা পানি বেড়ে দিচ্ছে। খেতে খেতে সবাই টুকটাক কথাবার্তা বলছে। শীতলকে না দেখে শারাফত চৌধুরী বলছেন। সবাইকে দেখছি, শীতল মা কোথায়? খাবে না?
শীতল নেই। সিতারা সবার আগে খেয়াল করলেও ইচ্ছে করে কিছু বলেনি। তবে কথা যখন উঠলই তখন কিছু একটা বলতে হবে, তাই বললেন, খেয়ে আবার ঘুমিয়েছে। ঘুমিয়েছে? শরীর খারাপ করেছে নাকি? এবার স্বর্ণ আর চোখে শুদ্ধের দিকে একবার তাকিয়ে বলল, সারা রাত আমার রুমেই ছিল, সারা রাত মুভি দেখে এখন ঘুমাচ্ছে। উঠলে মনে করে খাইয়ে দিস মা। হুম। এ কথা রীতি ঘটলেও শাওনের মনে খটকা লাগলো। সে ভ্রুজোড়া কুঁচকে অনেকক্ষণ ধরে শুদ্ধের দিকে তাকিয়ে আছে। কেন জানি শুদ্ধকে আজ অন্যরকম লাগছে। শাওন নিয়েছে, ফেসটা একটু বেশি গ্লো করছে। এদিকে শীতলটাও ব্রেকফাস্ট করতে নামেনি, সে নাকি আরও ঘুমাবে। শাওন পরোটা চিবাতে চিবাতে বোঝার চেষ্টা করছে মূল ঘটনা কাহিনী। গড়বড় লাগছে। শাওন তাকিয়ে আছে বুঝে শুদ্ধ এক পলক তাকিয়ে নিজের খাওয়ায় আগ্রহী হলো। তবে বড়রা থাকায় কেউ কিছু বলল না। এরপর নাস্তা সেরে শুদ্ধ আরেকটা প্লেটে নাস্তা সাজিয়ে উপরে যাওয়ার জন্য পা বাড়াতে শাওন শুদ্ধর পথ আটকে দাঁড়ালো। তীক্ষ্ণ নজরে শুদ্ধের আপাদমস্তক দেখতে গিয়ে দৃষ্টি বিঁধল কানের নিচে। কেমন লালচে হয়ে আছে দেখে আটকে উঠল। ঝড়ের গতিতে শুদ্ধের খুব কাছে গিয়ে ভালো করে আরেকবার দেখে আর্তনাদ করে উঠল, একে তুই ভাজা মাছ উল্টে খেয়ে ফেলেছিস? সিরাত তখন একটু প্লেটগুলো রান্নাঘরের দিকে নিয়ে যাচ্ছিলেন। তার কথা শুনে উনি দাঁড়িয়ে সরল মনে বললেন, মাছ তো রান্না করিনি, খাবি কি করে? তুই খাবি মাছ? কোন মাছ খাবি বাপ? ওনার কথা সায়ন এবার কাঁদো কাঁদো মুখ করে বললেন, ভাই, আমাকে আবার পিছিয়ে দিয়েছে মেজমা। পিছিয়ে দিয়েছে কিভাবে? শুদ্ধ তো নিচে নেমে কারোর সাথে কথাও বলেনি, চুপচাপ ভদ্র হয়ে নাস্তা করে রুমে যাচ্ছে। মাছ খাওয়ার পর সব বিড়ালি ভদ্র হয়ে যায় মেজমা। ও তুমি বুঝবে না, এসব বড়দের ব্যাপার স্যাপার। বিড়ালের পেট ভরা থাকে তাই বোধহয়। সমস্যা নেই, তুই বল কি মাছ খাবি? ফ্রিজে থাকলে তো হলোই, নাহলে তোর চাচুকে বাজারে পাঠাবো। সায়ন অসহায় চাহনিতে তাকিয়ে রইল সিরাতের দিকে। এখন সে কি করে বোঝাবে এই মাছ সেই মাছ না? ওনাদের কথার মাঝে শুদ্ধ আর দাঁড়ালো না। তবে তরতর করে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ঘাড় ঘুরিয়ে একবার তাকালো সায়নের দিকে। ঠোঁটে মিটিমিটি হাসি, চোখ জোড়া যেন চিৎকার করে বলছে, হেরো হেরো। ছোট ভাইয়ের থেকে পাওয়া খোঁচা সহ্য হলো না সায়নের। সে সারাফত চৌধুরীর উদ্দেশ্যে প্রায় চেঁচিয়েই বলে উঠল, বাবা, আমার কি বিয়ে হবে না? সারাফত চৌধুরী নাস্তা সেরে অফিসে যাওয়ার জন্য কেবল রুম থেকে বের হচ্ছিলেন। শাওনের বলা কথা উনি ঠিকঠাকভাবে শুনতে পাননি। যেটা শুনেছেন ভুল হতে পারে ভেবে পুনরায় জিজ্ঞাসা করলেন, কিছু বললে? বিল, ওই পানির বিল তো কি হয়ে গেছে? গত পরশু তোমার চাচ্চু দিয়ে এসেছে। এ কথা বলে সায়ন যাওয়ার জন্য পা বাড়াবে তখন সারাফত চৌধুরী দরজার দিকে যেতে যেতে বললেন, এত বয়স এখনো বিয়ে হয়নি যে কানে কম শুনবো। সদ্য ফিরে এলেই বিয়ের আয়োজন শুরু হবে, এত উতলা হওয়ার কিছু নেই। এ কথা বলে উনি চলে গেলে সায়ন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুলকালো। সে ঠিক বুঝে উঠতে পারল না হাসবে নাকি কাঁদবে নাকি লজ্জা টজ্জা কিছু পাবে। এসব ভাবতে ভাবতেই নজর গেল স্বর্ণের দিকে। তার দিকে তাকিয়ে মুখ টিপে হাসছিল শাকচুন্নিটা। তাকে হাসতে দেখে রাগ হলো সায়নের। সে রাগী দৃষ্টিতে স্বর্ণের দিকে তাকিয়ে বলল, খুব মজা লাগছে না? খুব হাসা হচ্ছে। আমার সময় ঘনিয়ে আসছে। আমরা যদি না করেছি তো তুই শাওনের ডার্লিং না, পুরো বউ হবি। টানা 1 মাস ধৈর্য ধরে থাকতে পারলেও আজকে রুবাব খুব অসহায় বোধ করছে। পাগল পাগল লাগছে নিজেকে। বুকের ভেতর এত জ্বলছে যে জ্বালা পোড়ার তীব্রতা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। সে আর না পেরে মায়ের কোলে মুখ লুকিয়ে কেঁদে ফেলল। শতরূপা চৌধুরীও পাথর হয়ে চুপ করে বসে আছেন। মেয়েটাকে এত করে বোঝানোর পরও মেয়েটা একই ভুল করলো। আচ্ছা, সুইসাইড কি সব সমস্যার সমাধান হতে পারে? যে ছেলেটা তার জন্য চাকরির পরোয়া না করে দিনের পর দিন এখানে পড়ে আছে, এত ভালোবাসছে, আগলে রাখছে, প্রতি মুহূর্তে মনোবল শক্তি বাড়াতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যে চেহারা দেখে মানুষ ভয়ে 2 পা পিছিয়ে যাবে সেই চেহারাতে এসে অনবরত চুমু খেতে দ্বিধা করে না, সেই ছেলের কি এই প্রাপ্য?
এই তার ভালোবাসার মূল্য? টানা একটা মাস ধৈর্য ধরে থাকতে পারলেও আজকে রুবাব খুব অসহায় বোধ করছে। পাগল পাগল লাগছে নিজেকে। বুকের ভেতর এত জ্বলছে যে জ্বালা পোড়ার তীব্রতা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। সে আর না পেরে মায়ের কোলে মুখ লুকিয়ে কেঁদে ফেলল। শতরূপা চৌধুরীও পাথর হয়ে চুপ হয়ে বসে আছেন। মেয়েটাকে এত করে বোঝানোর পরও মেয়েটা একই ভুল করলো। আচ্ছা, সুইসাইড কি সব সমস্যার সমাধান হতে পারে? যে ছেলেটা তার জন্য চাকরির পরোয়া না করে দিনের পর দিন এখানে পড়ে আছে, এত ভালোবাসছে, আগলে রাখছে, প্রতি মুহূর্তে মনোবল শক্তি বাড়াতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যে চেহারা দেখে মানুষ ভয়ে 2 পা পিছিয়ে যাবে সেই চেহারাতে সে অনবরত চুমু খেতে দ্বিধা করে না। সেই ছেলেটার কি এই প্রাপ্য? এই তার ভালোবাসার মূল্য? ঐশ্বর্য কেন বিবেকের কথা শুনছে না? এতদিন এই চিনল রুবাবকে। রুবাব চাইলে কি ছাড়তে পারতো না? গত দিনগুলোতে কি কম অশান্তি করেছে ঐশ্বর্যের সৎ বাবা? উনি নিজেও রাগ করে ছেলের সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছিলেন। তখন কি রুবাব অজুহাত দেখাতে পারতো না? অবশ্যই পারতো, কিন্তু করেনি। কারণ ছেলেটা ভালোবাসে, আর ভালোবেসে আগলে রাখতে জানে। তবুও কেন এত পাগলামি? কেন বারবার সুইসাইড করতে চাচ্ছে সে? সিঙ্গাপুর আসার পর থেকে 3বার সুইসাইড করতে চেয়েছে সে। সুইসাইডে যদি করে তাহলে এখানে পড়ে থেকে অযথা কার জন্য এত কষ্ট করছে? আগের 2বারের কথা না হয় বাদ, আজ সকালে সুইসাইড করার ব্যাপারটা মানতে পারলেন না শতরূপা চৌধুরী। কেন জানি খুব রাগ হলো। সচরাচর বাইরের কারোর সামনে রাগ দেখান না তিনি, তবে আজ মনে হলো মেয়েটাকে কিছু বলা দরকার। তাই তিনি ছেলের মাথা সরিয়ে উঠতে গেলে রুবাব ওনার পা ধরে ফেলল। হাঁটুতে মাথা ঠেকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, প্লিজ ওকে কিছু বলো না আম্মু। ওর মাথা ঠিক নেই, কি করতে চাচ্ছে ও নিজেই জানে না। বোকাটা আমার ভালোর জন্যই আমার থেকে দূরে পালাতে চাচ্ছে, অথচ একবারও ভাবছে না তার মধ্যে আমার সব ভালো থাকা। ওর কিছু হলে আমি মরে যাব, একবারেই শেষ হয়ে যাব। শতরূপা চৌধুরী শক্ত মুখে ছেলের দিকে তাকিয়ে আচমকা এক থাপ্পড় মেরে দিল রুবাবের বাগালে। তারপর রুবাবের হাত ধরে টেনে কেবিনে প্রবেশ করলেন। ঐশ্বর্য তখন চোখ বুজে শুয়েছিল। কারো আসার শব্দে চোখ খুলে ওনাদের দেখে উঠে বসলো। গায়ে ওড়না টেনে মুখের ঝলসে যাওয়া অংশটুকু ঢেকে ফেলল। আরও ছিল, তবে সার্জারি করে অনেক অংশ স্বাভাবিক রূপে ফিরে এসেছে। তবে চোয়াল থেকে গলার শেষ অবধি কেমিক্যালে ঝলসানো, এখানেই একটু বেশি ক্ষতি হয়েছে। তবে ডাক্তার হাল ছাড়েনি, বরং ওনারা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। শতরূপা চৌধুরী ঐশ্বর্যের সঙ্গে কখনো কড়া সুরে কথা বলেননি, কটু বাক্য কিংবা খোঁচা দেননি। তবে আজ রাগের মাত্রা এতটাই প্রখর যে আজ উনি নিজের সত্তা থেকে বেরিয়ে গেলেন। কঠিন স্বরে প্রশ্ন ছুড়লেন, সুইসাইড করবে? মৃত্যু এত সহজ? মরার আগে গ্যারান্টি দিয়ে যাও তোমার কারণে আমার বুক খালি হবে না। যদি তোমার কারণে আমি সন্তানহারা হই, তাহলে তুমি আমার অভিশাপ থেকে এক চুলও মাফ পাবে না। ঐশ্বর্য নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে শুনে গেল ওনার কথা। শতরূপা চৌধুরী এতদিন রুবাবের সামনেও কখনো কাঁদেনি, বোঝাননি ওনার বুকের অদৃশ্য দহন। তবে আজ পারলেন না, কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে বললেন, ছেড়ে যাওয়ার কষ্ট তোরা বুঝিস? আমি বুঝি। আমিও কাউকে ভালোবেসেছি, এতগুলো দিন সংসার করেছি, একটা সন্তানের মা হয়ে বিধবা হয়েছি। সে আমাকে রেখে একাই চলে গেছে। এত ভালোবেসেছি, তবুও সঙ্গে নেয়নি। সে নেয়নি বলে কি আমি মরে গেছি? হ্যাঁ, ভেতরে ভেতরে ঠিকই মরেছি, তবে উপর উপর ঠিকই তো বেঁচে আছি। কেন বেঁচে আছি? আমার সন্তানের জন্য, আমার রুবাবের জন্য। আর সেই রুবাব বলে কি না তোমাকে না পেলে মরে যাবে। একজন চলে গিয়ে আমাকে অর্ধেকটা শেষ করেই দিয়েছে, এখন আরেকজন যাওয়ার সুর তুলেছে। এতটুকু বলে শতরূপা থামলেন। জোরে জোরে শ্বাস নিয়ে পুনরায় বললেন, ভালোবাসা, ছেড়ে যাওয়া, কষ্ট, বিচ্ছেদ, এগুলো কি তোমরাই বুঝছো? আমরা বুঝি না? আমরা সেকেলে, নাকি ভালোবাসা শুধু তোমাদের জন্যই তৈরি? রুবাবের সাথে আমিও ছুটে এসেছি। কেন এসেছি বলতে পারো?
কি ভাবো আমার ছেলের প্রতি নজর রাখতে, তাকে যেন বশ করতে না পারো খেয়াল রাখতে? তাহলে বলবো মোটেও তা নয়। তোমার ভাবনা উন্নত করা প্রয়োজন। সত্য কথা সবসময় অপ্রিয়ই হয়, তবুও আমি সত্য কথা অকপটে বলতে পছন্দ করি। এবং বলছি যে, শুনতে খুব খারাপ লাগছে, তুমি এতিম। পৃথিবীতে তোমার কেউ নেই। তোমার বিপদ যে একবার কেউ দেখে যাবে, সেই মানুষটাও তোমার নেই। অথচ আমরা যখন তোমার জন্য লড়ে যাচ্ছি, তখন তুমি সুইসাইড করার চিন্তা মাথায় গেঁথে রাখছো কেন বলো? সেই কারণ বলার সৎ সাহস আছে তোমার? নাকি সেই একই বুলি আওড়াবে, আমার ছেলে আবেগে ভাসছে, আফসোসে পুড়ে মরবে, হ্যান ত্যান? তোমায় ছেড়ে দিলে আরও আগেই দিত, আর ছাড়ার অনেক রিজন ছিল। বাংলাদেশ থেকে আসার পর তোমার ছোট ছোট সার্জারি হয়েছে। সার্জারির জন্য নিয়ে যাওয়ার পর রুবাবের কান্না দেখেছো? ছোট বাচ্চারা প্রিয় মানুষ হারালে যেভাবে কাঁদে, ও সেভাবে কাঁদে। আর আমি মা হয়ে সব দেখি, সব সহ্য করি। আমাকে দেখছো না? আমি একজন বিধবা নারী। আমি মা, আমার সন্তান জন্ম দিয়েছি, হাতে বুকে পালন করেছি। আমার এই জার্নি মোটেও সহজ ছিল না। ছেলেকে মানুষ করতে আমাকে কত সাফার করতে হয়েছে, অথচ সেই ছেলেটাকে বিয়ে করানোর জন্য এত চেষ্টা করেও পারিনি। কেন পারিনি? কারণ সে তোমাকে ভালোবাসে, তোমাকে চায়। এরপর আমি তোমাদেরকে মেনে নিয়েছি, অথচ তুমিই বেঁকে বসেছিলে। আমার আরেকটা ছেলের শুদ্ধর তৈরি করা ফর্মুলা বাঁচাতে তোমার এই হাল। তুমি আমার ছেলের হাসির কারণ। তোমার বিপদে আমি ছেড়ে দিতে পারি না। তোমার প্রতি আমার দায়িত্ব আছে। মোদ্দা কথা, তোমার প্রতি আমার সফট কর্নার আছে, আর সেই জন্য আমি তোমার মা হতে এখানে এসেছি। অথচ তুমি ভুল করেও আমায় মা বলে ডাকোনি। আজ কথা বলো, সরাসরি বলো, তোমার কি সমস্যা? সমস্যা যদি তোমার রূপেই হয়, তাহলে আবারও বলছি, তাতে আমি কিংবা আমার ছেলের কোনো সমস্যা নেই। আর যদি অন্য কোনো সমস্যা হয়, তো সেটাও খুলে বলো। দুদিন পর পর একজন সিরিয়াস হও তো আরেকজন বেঁকে বসো, এভাবে কোনো সুস্থ সম্পর্ক হতে পারে না। তাকে বোঝানো যায়, কিন্তু তুমি বুঝছো না ঐশ্বর্য। আমরা বোঝাতেই আছি, তুমি তোমার ভাবনা ধরে সুইসাইডের ধান্দায় থাকছো। এভাবে কতদিন, কতবার? বারবার ভাগ্য সহায় হবে না। মুখ খুলে বলো, কেন সুইসাইড করতে চাচ্ছ? কি সমস্যা তোমার? ঐশ্বর্য মাথা নিচু করে নীরবে কাঁদছে। রুবাবও পাথরের মতো স্থির হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। মায়ের একাকিত্ব নিয়ে এভাবে কখনো ভাবেনি সে। হ্যাঁ, মা অনেক দিন বলেছে চাকরি ছেড়ে চলে আসতে। এই চাকরির কারণে দেখা যাবে মায়ের জানাজা পড়াতে পারবে না। মায়ের কথা শুনে রুবাব রাগ দেখালো, কখনো সিরিয়াসভাবে ভাবেনি। ভীষণ শখ করেই চাকরিতে জয়েন করেছিল সে। আজকে মায়ের কথা শুনে নিজেকে খুব ছোট লাগছে। আগে ভাবতো সে ভালো, আর যাই হোক, সে মায়ের কাছে ভালো ছেলে। কিন্তু না, সে মায়ের কাছে ভালো ছেলে হতে পারেনি, ভালো প্রেমিক হতে পারেনি। আচ্ছা, এই আফসোসটুকু রাখবে কোথায়? এতদিন ভাবেনি বিধায় কিছু মনে হয়নি। আজকে থেকে বুকের গহীনে জমানো এই আফসোসটুকুই তার বুক পাঁজর ঝাঁঝরা করতে থাকবে। মৃত বাবার কাছে হাসরের ময়দানে জবাব দেবে কি, যে মা তাকে এত কষ্ট করে মানুষ করেছে? ভালোবাসার মানুষকে পাওয়ার বাসনায় মায়ের কথার গুরুত্ব দেয়নি সে। কখনো ভাবেনি শক্ত খোলসে আবৃত করা মা তার সঙ্গ চায়, সুন্দর কিছু মুহূর্ত চায়। মনে মনে এসব ভেবে রুবাব লালবর্ণ চোখে তাকালো ঐশ্বর্যের দিকে। মায়ের সামনে সরাসরি প্রশ্ন ছুড়ল, কি চাও ঐশ্বর্য? 3 শব্দের একটি বাক্য, তবুও বলতে অনেক কষ্ট হলো রুবাবের। বুকটা ভার হয়ে আছে। ঐশ্বর্য নীরবে কাঁদলো। রুবাবের কথা শুনে শব্দ করে কেঁদে ফেলল। তাকে কাঁদতে দেখেও রুবাব এগিয়ে এলো না। পূর্বের মতো উতলা হয়ে কিছু জিজ্ঞাসাও করলো না, তবে মলিন মুখে তাকিয়ে দেখলো ওর কান্না। ঐশ্বর্য অঝরে ঝরে যাওয়া অশ্রুসিক্ত চোখের দিকে তাকিয়ে রুবাব বলল, আমার দেখা বেস্ট জুটি কে জানো? আমাদের শুদ্ধ শীতল। ওদের ভালোবাসা দেখেছ? ঝগড়া, মারামারি, খুনসুটি, ভালোবাসা,
কোনো কিছুর কমতি নেই, শুদ্ধ বুঝদার আর শীতল চঞ্চল, অবুঝপনা, জেদি। শীতল যত ভুল করুক না কেন, সেই ভুলের বিচার শুদ্ধ করে, যা শাস্তি দেওয়ার সে দেয়। বাড়ি কেউ যদি মারে বা বকে, শুদ্ধ রেখে যায়। আবার শুদ্ধের বাসে বসলে বা শুদ্ধর জিনিস বাইরের কেউ নিলে শীতলের মুখের দিকে তাকানো যায় না। বাধা বিপত্তির পর শীতল মাঝরাতে আবদার করেছে বিয়ে করবে। শুদ্ধ মাঝরাতেই বাড়ির সবাইকে হাজির করেছে। হাসপাতালে বিয়ে, সঙ্গে সঙ্গে নিশ্চিন্তে ঘুমিয়ে গেছে, কারণ তার আর হারানোর ভয় নেই। তুমি মাঝে মাঝে কেন শীতলের মতো অবুঝ হও না ঐশ্বর্য? কেন কারণে অকারণে আবদার করো না? কেন জেদ ধরে বলো না বিয়ে করার কথা? তুমি ম্যাচিওর, স্বর্ণ ম্যাচিওর, তোমরা আগে পিছে শতবার ভাবো। এত ভাবতে বলে কে তোমাদের? তোমরা ম্যাচিওর বলেই আমায় আর সায়ন ভাইকে শুদ্ধ গোহারান হারিয়ে দিয়েছে। চোখে আঙুল দিয়ে বারবার দেখিয়ে দিয়েছে ম্যাচিওর হলেই হয় না, অধিকার খাটিয়ে চাইতেও জানতে হয়। যেটা শীতল তোমাদের ছোট হয়ে খুব ভালো পারে। সে দুনিয়াদারি সম্পর্কে বুঝে কম, তবে তার ছোট্ট পৃথিবীতে শুধু সব কিছুর আগে। রুবাব থামলো, হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে চোখের কোণা মুছে পুনরায় বলল, আমি তোমাকে চাই ঐশ্বর্য। এই অ্যাক্সিডেন্টের আগেও যেভাবে চাইতাম, ঠিক সেইভাবেই চাই। তোমার ঝলসানো চেহারা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, কোনো অভিযোগ নেই, মন খারাপও হয় না। তবে তোমাকে কষ্ট পেতে দেখলে কষ্ট পাই। স্বাভাবিক হও। তুমি বুঝদার হয়ে কেন পাগলামি করছো ঐশ্বর্য? শীতল অসুস্থ হয়ে শুদ্ধকে ছিনিয়ে নিয়েছে, আর তুমি অসুস্থ হয়ে আমার থেকে পালাতে যাচ্ছ। আমি তুলনা করছি না, তবে আজকে না বলেও পারছি না। এইটুকু বলে রুবাব শার্টের হাতায় চোখ মুছল, পকেট হাতড়ে ফোন বের করে সময় দেখে পানির গ্লাস আর ওষুধ এগিয়ে দিল ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য ওষুধ নিল না, বরং রুবাবের হাতে কপাল ঠেকিয়ে কাঁদতে থাকলো। কান্না জড়িত সুরে বলতে লাগলো, মা, সরি, আর করবো না, আর হবে না। নিজেকে অপ্রয়োজনীয় মনে হয়, মাথায় ঘুরপাক খায়, তুমি আমাকে দয়া দেখাচ্ছ। এইটুকু বলে ঐশ্বর্য মাথা তুলে এদিক ওদিক তাকালেও শতরূপা চৌধুরীকে দেখতে পেলেন না। বেড থেকে নামতে গেলে রুবাব তাকে থামিয়ে দিয়ে বলল, শান্ত হও। আমাকে ইশারা করে জানিয়ে বাইরে গেছে, বুঝেছে আমাদের প্রাইভেসি দরকার। মাকে ডাকো রুবাব, সরি বলতে হবে মাকে। সরিতে কিছু যায় না। তুমি যদি ভুলভাল সিদ্ধান্ত না নাও, দেখবে সরিও বলতে হবে না। ঐশ্বর্য একবার তাকিয়ে চট করে রুবাবকে জড়িয়ে ধরল। এত শক্ত করে জড়িয়ে ধরল, রুবাব ঠোঁট কামড়ে ধরে কান্না আটকাতে চেয়েও পারল না। এই একটা মাস চেয়েও ঐশ্বর্যকে বুকে নিতে পারেনি, চেষ্টা করেছে, তবে ঐশ্বর্য ছিটকে সরে সরে গেছে। অবশেষে বুকের মানুষটি বুকে ফিরে শান্তি মিলেছে। ঘড়িতে বিকেল 4:30। দুপুরে খেয়ে ভাত ঘুম দিয়ে কেবল উঠেছে সায়ন। সিরাত আর সিতারা কিছু কাজে বাইরে যাবেন, সিমিন বাড়িতে থাকবেন। সায়ন নিচে নেমে ওনাদের তাড়াহুড়া করে বের হতে দেখে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ তোমরা? একটু কাজ আছে, বাইরে যাব। তুই কি এখনই বের হবি? সিমিন বিকেলের নাস্তা বানাচ্ছে, খেয়ে বের হবি। একা একা যাবে? কই, একা দুজন যাচ্ছি তো। খুব বেশি পার্সোনাল কাজ, আমি গেলে কিছু হবে? তুই গেলে তো ভালোই হবে। একটু দাঁড়াও, ড্রেস চেঞ্জ করে আসে। এ কথা বলে সায়ন রুমে গিয়ে ড্রেস বদলে স্বর্ণের রুমে একবার উকি মারল। স্বর্ণ পেছনে ঘুরে চুলে বেনুনি করছে দেখে দৌড়ে গিয়ে আচমকা দুই গাল চেপে ধরে ঠোঁটে একটা শক্ত কামড় দিয়ে পুনরায় চুমু খেয়েই দৌড়। ঘটনা কি ঘটলো সেটা বুঝতে স্বর্ণ কয়েক সেকেন্ড লাগলো। এদিকে সায়নের টিকিটুকুরও চিহ্ন নেই। স্বর্ণ পুনরায় বাকি বিনুনি গেথে রাবার পেঁচিয়ে নিল। তারপর নিচে গিয়ে দেখলো শান ভদ্রবেশে মা চাচির পাশে দাঁড়িয়ে আছে। কে বলবে নিচে নামার সময় কি কাজটা করেছে সে। স্বর্ণ মাকে রান্নাঘরে দেখে সেদিকে গেল, আর সায়ন মায়ের সাথে বেরিয়ে গেল। ভালো মুডে আসলো ওনাদের কি সব কেনাকাটা আর দামাদামির বহর দেখে মনে হচ্ছে জীবনের দেখছে। ওনাদের ঢিলেমি দেখে শান বলল, আম্মু এদিকে ঢুকলে কেন? শপিং মল তো ওইদিকে। এদিক থেকে কিছু জিনিস কিনে মলে যাব। এই সায়ন,
খবরদার বলছি, তাড়া দিবি না। আমরা তোকে ডাকিনি, বরং তুই নিজ থেকে এসেছিস। এসেছে কি সাধে? বাবা চাচারা শেষ বয়সে বউ হারিয়ে ভ্যাবা করে যেন কাঁদা না লাগে, এর জন্য তো এলাম।